বলে কোনো ধর্মীয় স্থানে নাকি ঠাকুর না ডাকলে সেখানে পৌঁছানো যায় না। অবশেষে তারামায়ের টানে আমাদের আজকের যাত্রা শুরুই হয়ে গেল তারাপীঠের পথে। শনি রবি দেখে আমরা টুক করে বেরিয়ে পড়েছিলাম তারাপীঠ যাওয়ার জন্য। হাতে ছিল মাত্র 2টো দিন, শনি আর রবি। এই 2টো দিনে তোমরাও তারাপীঠ ভ্রমণ করতে পারো তারামায়ের দর্শন। কিভাবে সেটা সম্ভব, হোটেল, তারামায়ের দর্শন কিভাবে করবে, সঙ্গে আশেপাশের সাইট সিইং সবকিছু ডিটেলস নিয়ে একটা কম্প্যাক্ট ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে তোমাদের বলে দিই, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সকাল সকাল ট্রেন ধরার জন্য আমরা বেরিয়ে পড়েছি হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে সকাল 8:55 থেকে। আমরা জার্নি করব 13053 কলিক এক্সপ্রেসে করে। এই ট্রেনটা 8:55 ছাড়ে আর রামপুরহাটে গিয়ে পৌঁছায় 12:33-এ। বুঝতেই পারছো বেশিক্ষণের জার্নি নয়, বাইরের সিনারি দেখতে দেখতে খুব সুন্দরভাবে পৌঁছে যাওয়া যাবে রামপুরহাটে। আমরা ঠিক যেভাবে ঘুরেছি তোমরা যদি এইভাবেই প্ল্যান করো তোমাদের এই তারাপীঠ ভ্রমণের ট্রিপটা খুব সুন্দর হবে। মোট 219 কিলোমিটারের রাস্তা পেরিয়ে আমরা এখন চলে এসেছি রামপুরহাট স্টেশনেতে, আর এখান থেকে আমরা ধরে নেব হচ্ছে অটো। হ্যাঁ, শনি রোববার করে প্রচন্ড ভুলভাল দাম বলে, কেউ 60 টাকা কেউ 70 টাকা প্রতি জনা, কিন্তু এই অটোর ভাড়া কিন্তু আসলে 50 টাকা করে হয়। উইকেন্ডস গুলো তো 10 টাকা করে বেশি বলে, কিন্তু কিছু করারও থাকে না, তাই আমরা এই অটো ধরেই চলে গেলাম তারাপীঠ মন্দিরের সামনে। এই অটোতে যাওয়ার অ্যাডভান্টেজ গুলো হচ্ছে তোমার খরচা কম পড়বে, প্লাস তাড়াতাড়ি পৌঁছে যাবে, গাড়ির জন্য অপেক্ষা করতে হবে না। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বসার জায়গায় থাকে না, জাস্ট ঠেলে ঠেলে বসানো হয়। একটা অটোতে যে কতজন তুলবে, পারলে ওরা ছাদেও তুলে দেবে, এরকম ব্যাপার হয়ে যায়। আমরা এখন এসে গেছি তারাপীঠ মন্দিরের সামনে। হোটেল কিন্তু আমরা আগে থেকে বুক করে আসিনি, তোমরা চাইলে হোটেল আগে থেকে বুক করে আসতে পারো। আমি কিছু হোটেলের নাম আর ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা এখানে এসেই হোটেল বুক করেছিলাম, একটু 4-5টা হোটেল ঘুরে ফিরে রুম দেখে দেন আমরা পছন্দ করে হোটেলটা বুক করেছিলাম। হচ্ছে আমাদের রুম। খুব সুন্দর পেয়েছি, একদম নিউলি ইন্টেরিয়র করা, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো রুম পেয়েছি। আর আমাদের এই রুমের সঙ্গে যেটা উপরি পাওনা সেটা হচ্ছে এই ব্যালকনিটা। এত বিশাল একটা ব্যালকনি শুধুমাত্র আমাদের জন্য। আমাদের রুমের সাথে অ্যাটাচ রয়েছে এই ব্যালকনি, আর সামনে থেকে যে রোডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মন্দিরের রাস্তা, মানে এখান থেকে সোজা চলে গেলে মন্দির পৌঁছে যাওয়া যাবে। আমরা হোটেল পেয়ে গেছি, আমরা একদম আছি মন্দিরের পাশেই। হোটেলের নাম হচ্ছে হোটেল মহাপ্রভু, আর এটা পুরোনো হোটেল, রিনোভেট করেছে, পুরো ইন্টেরিয়র ডেকোরেশন করেছে, আর একদম নতুন রুম পেয়েছে। তোমাদের তো রুমটা দেখালাম, 17 সামনে এই রুমটা পেয়েছে। আর লোকেশন তো তোমরা বুঝতেই পারছো, একদম প্রাইম লোকেশন। আজকে আমরা পুজো দেবো না, আজকে একটু আশপাশটা ঘুরে দেখবো, এখন একটু ফ্রেশ হয়নি, দেখা হচ্ছে একটু। হোটেলে এসে হালকা ফুলকা ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম তারামায়ের মন্দিরের দিকটা ঘুরে দেখার জন্য। কারণ কিরকম কি দোকানপাট রয়েছে, কত টাকার কি ডালা নিতে হয়, সবকিছুই একটু জেনে নেওয়ার জন্য। কারণ প্রথমবার আমি আর স্বস্তিক তারাপীঠে এলাম। আমরা দুজনেই অনেক বছর আগে তারাপীঠ এসেছিলাম, তারপরে তো অনেক কিছুই বদলে গেছে, সেই জন্য একটু পুজো দেওয়ার আগে 4-5টা ঘুরে দেখে নিচ্ছিলাম। তোমরা যদি সাধারণ লাইনে দাঁড়িয়ে শনিবার দিন পুজো দিতে চাও তাহলে সন্ধ্যেবেলা আর সকালবেলাটা অ্যাভয়েড করো। দুপুরবেলাটা অনেকটাই ফাঁকা থাকে, তোমরা চাইলে দুপুরবেলা লাইন দিয়ে তাড়াতাড়ি পুজো দিয়ে দিতে পারো। আমরা শনিবার দিন পুজো দিইনি, কারণ আমরা ভেবেছিলাম উপোস করেই পুজো দেবো।
এটাই হচ্ছে লাইন দেওয়ার জায়গা, সামনেই পুকুর রয়েছে আর এই পুকুরটা ঘিরেই সুন্দর করে লাইন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এখন দুপুরবেলা, তাই লাইনে কোনো লোক দেখা যাচ্ছে না। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মায়ের মন্দির। যেহেতু আমরা আজকে পুজো দিইনি, তাই আমাদের হাতে অনেকটাই সময় রয়েছে, তাই আমরা সারা বিকেলটা প্ল্যান করলাম যে আমরা এখানে কাছাকাছি সাইট সিইং পয়েন্টগুলো ঘুরে ঘুরে দেখবো। যেমন ভাবা তেমন কাজ, আমরা বুক করে নিলাম একটা টোটো, আর এই টোটো আমাদেরকে ঘুরিয়ে দেখাবে মাত্র 400 টাকার বিনিময়ে। তাহলে দেখে নাও আমরা এই বিকেল বেলাটা কোথায় কোথায় গিয়ে কাটালাম। প্রথমেই আমরা এসে গেছি বীরচন্দ্রপুরের বিখ্যাত জগন্নাথ মন্দিরে। এই জায়গাটা প্রচন্ড শান্ত আর নিরিবিলি। জগন্নাথ মন্দিরের পাশেই রয়েছে এই বাঁকারাই মন্দির, এই জায়গাটাও আমরা ঘুরে দেখলাম। তারপর আমরা সোজা চলে এলাম ইস্কন মন্দিরেতে। সব মন্দিরেরই ভিতরে ভিডিওগ্রাফি বারণ ছিল, তাই ভিডিও করা হয়নি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এরপরে আমরা চলে এলাম শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান নিতাই বাড়িতে। এখানেতে মোবাইল ফোন, ক্যামেরা সব জমা দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। চাইলে তোমরা নিতাই বাড়ির ভেতর থেকে বা এই নিতাই বাড়ির গেটের সামনে থেকে খাঁটি গরুর ঘিও কিনে নিতে পারো। এরপর আমরা চলে এলাম হাটুগাড়া আশ্রমে। বলা হয় নাকি শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে স্নান করানোর জন্য সমস্ত তীর্থকে আহ্বান করেছিলেন এই কুণ্ডতে, তাই এই কুণ্ডতে রয়েছে সপ্ত সাগর আর সপ্ত নদীর জল। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে গ্রাম বাংলার চারিপাশের সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম এই নিধুবনে। এখানে গ্রাম বাংলার পরিবেশ এতটাই সুন্দর, মনকে পুরো শান্ত করে দেয়। এরপর আমরা ওখান থেকে সোজা চলে এলাম শ্রী শ্রী বামাখ্যাপার বসত বাড়ি দেখতে, যেখানে উনি থাকতেন। এখানেতে এসে তোমরা দেখতে পাবে 4 রকমের বাড়ি, একটা আদি বাড়ি, একটা নিজস্ব বাড়ি, একটা পুরাতন বাড়ি। আমরা ওই সব রকম বাড়ি ঘুরে ঘুরে দেখলাম। আর তারপর আমরা চলে এলাম আমাদের হোটেলেতে আসার সময় চোখে পড়লো এই বড় বড় ল্যাংচাগুলো। রকমারি আলোতে বেশ জমজমাট হয়ে উঠেছিল জায়গাটা। মন্দির চত্বরটা ভালো করে ঘুরে দেখলাম সন্ধ্যেবেলা। তারাপীঠে আমাদের আজকে দ্বিতীয় দিন। সকাল সকাল স্নান সেরে উপোস করে চলে গেলাম মায়ের মন্দিরে পুজো দিতে। দর্শন খুবই ভালো হয়েছে। হ্যাঁ, জেনারেল লাইনে প্রচুর, মানে অনেক ভোরবেলা লাইন দিতে হচ্ছে। ফার্স্টে ডিসাইড করে যাইনি যে কোন লাইনে আমরা দাঁড়াবো, কিন্তু ওখানে গিয়ে পরিস্থিতি দেখে যা বুঝলাম যে জেনারেল লাইনের প্রচুর ভিড়, মানে পুকুর পাড়ের ওই দিক থেকে পুরো লাইন হয়ে গেছে। তাই আমরা যেই ডালার দোকান থেকে ডালা নিয়েছি, সেই ডালার দোকানেতেই ওইখানে পুরোহিত দিয়ে আমরা পুজো করিয়েছি। হ্যাঁ, ভিআইপি লাইন ছিল, 500 টাকা করে পড়েছিল আমাদের এক একজনের। আর এটা কিন্তু পুরোহিতের চার্জের মধ্যে ইনক্লুড থাকে না, পুরোহিতকে কিন্তু আলাদা করে দক্ষিণা দিতে হয়েছে আমাদের। নির্দিষ্ট কোনো দক্ষিণা না, যা ভালোবেসে দেবে সেটাই। খুব ভালো দর্শন হয়েছে, একদম ঠাকুরের সামনে থেকে দর্শন করেছি, খুবই সুন্দর হয়েছে। আর একদম 10 মিনিটের মধ্যে আমাদের দর্শন হয়ে গেছে। ডালা নিয়েছি, ডাইরেক্ট আমরা গেছি, একদম 10 মিনিটের মধ্যে একদম ঠাকুরের সামনে থেকে দর্শন হয়েছে মায়ের। আমরা এখন চলে এসেছি, এখন একটু ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে বিকেলে আমাদের ট্রেন আছে, আর ট্রেনের মাঝে আমরা হোটেল চেক আউট করি, দেখা যাক কোথায় কি যাওয়া যায়। তো চলো, দেখা হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি মাধবী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এখানেতে খাবার দাবার বেশ ভালোই পাওয়া যায়, আর এই রেস্টুরেন্টটা কিন্তু একদম পিওর ভেজ। আমরা এখানেতে লুচি ছোলার ডাল আর ধোসা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। ব্রেকফাস্টটা সেরেই আমরা মন্দিরের চারিপাশটা একটু ভালো করে ঘুরে দেখলাম। আশেপাশের দোকান থেকে টুকিটাকি কেনাকাটা করে আমরা একবার চট করে চলে এলাম তারাপীঠ মহাশ্মশানে। আমরা শনিবার দিন রাত্রিবেলাও মহাশ্মশান ঘুরে গেছি, কিন্তু অন্ধকারে তো ভালো দেখা যায় না, তাই আজকেও আমরা বাড়ি ফেরার আগে একবার মহাশ্মশানটা ঘুরে যাচ্ছি। হোটেল
হোটেল চেক আউট করে আমরা বেরিয়ে আসার পথে কিনে নিয়েছিলাম কিছু প্যাড়া। তারাপীঠের প্যাড়া কিন্তু বেশ বিখ্যাত, প্রচুর দোকানে ট্রাই করেছিলাম, কিন্তু এই পৃথিবীর প্যাড়াটা বেশ আমাদের মুখে ভালো লেগেছিল। এখানেতে এক ধরনেরই প্যাড়া বিক্রি হয়, বেশ রিজনেবল আর বেশ টেস্টি। প্যাড়া কিনে ফেরার পথে আমরা মায়ের আরেকবার দর্শন করে নিলাম দূর থেকে। তারপরে মেন রোডে ওঠার মুখে আমাদের চোখে পড়লো কাকাতুয়ার প্যাড়া। পুরীতে কাকাতুয়ার খাজা এত বিখ্যাত, সেই জন্য আমরা এখান থেকে একটু প্যাড়াও ট্রাই করে নিলাম। এখানে বিভিন্ন দামের প্যাড়া পাওয়া যায়, দাম অনুযায়ী স্বাদ কিন্তু আলাদা আলাদা। আচ্ছা, তারাপীঠের মন্দিরের সামনে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, তোমরা কি সেই নদীটার নাম জানো? যদি না জেনে থাকো তাহলে বলে দিই, এটা হচ্ছে আমাদের দ্বারকা নদী, যেটা ঝাড়খণ্ড রাজ্য থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ভাগীরথী নদীতে মিশেছে। এরপর আমরা দ্বারকা নদীর ওপরের ব্রিজটা ক্রস করে গিয়ে একটু এগিয়ে গিয়ে ধরে নিলাম একটা অটো। ঘড়ির কাঁটায় বেলা 11টা। একটা অটো ধরে নিলাম, অটো ভাড়া পড়লো মাত্র 200 টাকা। আমরা পৌঁছে গেলাম নলহাটিতে। আমরা এখন দাঁড়িয়ে আছি মা নলাটেশ্বরী মন্দিরের সামনে। 51টা শক্তিপীঠের একটি শক্তিপীঠ হচ্ছে এই নলাটেশ্বরী মন্দির। তারাপীঠ থেকে মাত্র ঘন্টা খানেকের দূরত্বে পড়ছে এই মন্দিরটি। দেবী সতীর শরীরের অঙ্গ যখন ভগবান বিষ্ণুর চক্রে কাটা পড়ে বিভিন্ন স্থানে পড়ে, সেই স্থানগুলি শক্তিপীঠে নামে পরিচিত হয়। কথিত আছে মা সতীর নল বা গলা এই স্থানে পড়েছিল, সেই কারণেই দেবীর নাম হয়েছে নলাটেশ্বরী। স্থানীয় বিশ্বাস অনুযায়ী মা নলাটেশ্বরী অত্যন্ত জাগ্রত দেবী। ভক্তরা মনে করেন আন্তরিকভাবে প্রার্থনা করলে মা সকলের মনস্কামনা পূরণ করেন। প্রতি বছর চৈত্র মাসে এখানে বিশাল মেলা অনুষ্ঠিত হয়, যেখানে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তরা উপস্থিত হয়। নলাটেশ্বরী মন্দির দর্শন করে আমরা রাস্তাতেই লাঞ্চ সেরে চলে এলাম স্টেশনে। এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমরা এসে গেছি রামপুরহাট স্টেশনেতে। তাহলে তোমাদের এই 1 রাত্রি 2 দিনের উইকেন্ড ট্রিপে তারাপীঠ ভ্রমণের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। এই রামপুরহাট স্টেশনেতে আমরা বাড়ি ফেরার জন্য ধরে নেব 12348 শহীদ এক্সপ্রেস। এই ট্রেনটা রামপুরহাট থেকে ছাড়ে 4:40 মিনিটে আর হাওড়া পৌঁছায় 8:15। আর আমাদের টিকিট ভাড়া পড়েছিল সেকেন্ড সিটিং এ 240 টাকা। তাহলে আর কি, তারামায়ের নাম নিয়ে একটা উইকেন্ড রেখে তোমরা তারাপীঠ আসার প্ল্যানটা করেই ফেলো। এর পরের ভিডিওতে জানাবো তোমরা তারাপীঠে এসে পুজো কিভাবে দেবে, তারাপীঠে পুজো দেওয়ার জন্য কি কি বিষয় মাথায় রেখে চলতে হবে, সবকিছু জানাবো সেই ভিডিওতে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।